গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। এক এক করে এনসিপির নেতারা সবাই বিপদের মধ্যে পড়ে গেল। ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অল্প পানির মাছ বেশি পানি পড়লে লাফালাফি এবং ছটফট করে। ও জামাতের এটিএম আজহারুল ইসলাম ভাই নাকি গোলাম পরওয়ার সাহেব বলছিলেন বাপের থেকে বেশি বুঝো না। কাকে বলছিল? এনসিপি কে। দেখেন এনসিপি যারা এই মুহূর্তে এমপি হয়েছে পুরাটাই জামাতের দয়া দয়া দয়া। যে সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত হয়নি। সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া কোনো বিষয়ে তারা শপথ নিতে পারে। ১.৫ বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো ১.৫ বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে এবার। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, গত রাত থেকে এই একটি ভিডিও এবং আরেকটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এই ভাইরাল হওয়া ভিডিও এবং স্থির চিত্র দিয়ে দাবি করা হচ্ছে গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি দেশ ত্যাগ করেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন, এরকম খবর চাউর হয়ে গেছে। আসলেই কি তাই? নতুন সরকার দায়িত্ব নিল, নতুন সরকারকে অনেক কিছু তো শেখানোর আছে, তার অনেক ক্লাস নেওয়ার প্রয়োজন তার রয়েছে। নতুন সরকার, নতুন লোকজন, তারা পথ চলতে পারবে না। বাংলাদেশটাকে কিভাবে চালাতে হয়, কোন পথে চালাতে হবে, কিভাবে বাংলাদেশে হিংসার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে মবের রাজত্ব কায়েম করেছিলেন তিনি এবং সেই মবকে অব্যাহতভাবে চালাতে হবে, কিভাবে তার সরকারের সমালোচনা করলে সাংবাদিকদের সন্ত্রাস বিরোধী আইনে জেলে পড়তে হবে। এই পাঠগুলো তো নতুন সরকারকে তার খাতা কলমে দিয়ে যাওয়ার কথা। না দিয়ে যেতেই নতুন সরকার তাকে বিদায়ী সম্বর্ধনা দেবে ঘটা করে, হয়তো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই প্রিয় জায়গায় তার সেখানে একটা বিদায় সম্বর্ধনা হবে। সেখানে অন্তত পক্ষে ১ কোটি লোকের সমাগম হবে, ১ কোটি মানুষ এসে তাকে বিদায় অশ্রুসিক্ত নয়নে বিদায় দেবে। কিন্তু সেই বিদায় দেওয়ার আগেই তিনি কেন চলে যাবেন? এই ভিডিওটা কি সত্যিই গত রাতের নাকি আগের ভিডিও ভাইরাল করা হয়েছে? চলুন একটু বুঝে দেখি প্রেক্ষাপটটা, কেন তিনি চলে যাবেন। ইউনূসের ওই ভিডিওর কথা বলছি যে ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওর বাইরেও আরেকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত রাত ৩টা ৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন। একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে। সেই স্টিল ছবিটা দেখুন, সেখানে মনে হচ্ছে তিনি, তার সাথে তার মেয়ে, আর মাস্ক পরে যিনি দাঁড়িয়ে তাকে অনেকটা বিনিয়োগের ম্যাজিক ম্যান, যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন, সেই আশিক চৌধুরীর মতো লাগছে। আমি নিশ্চিত না তিনি কিনা। এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত, কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি। কারণ অনেক কিছুই তো বাংলাদেশে অনেক গুজবই তো ছড়ে, অনেক গুজব ছড়ানো হয়। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন, তিনি দেশেই থাকবেন, দেশে তার একগাদা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন। কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান, তাহলে যত সমালোচনায় তিনি গত ১.৫ বছর পড়েছেন তার চাইতে ১০০ গুণ সমালোচনায় তিনি পড়বেন, তার এটা জানার কথা। তাহলে তিনি কেন যাবেন? আমরা গতকালকেই দেখেছি আদালতে রিট হতে গণভোটের রায় বাতিল করার রিট, অর্থাৎ আদালতে রিট হওয়া শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের আমলে নেয়া বহু অবৈধ সিদ্ধান্তের ব্যাপারে আদালতে এখন একের পর এক রিট হতে থাকবে এবং একের পর এক রিট হতে থাকবে তখন প্রফেসর ইউনূস সরকারের আমলে সংবিধান বিরোধী হাজারো অধ্যাদেশ, সংবিধান বিরোধী নানা আইন, নির্বাহী ক্ষমতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সারা দেশে মবের রাজত্ব বাস্তবায়ন করা, ইল্লিগাল ওয়েতে বহু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা, গায়ের জোরে বহু আইন সংশোধনের চেষ্টা করা, ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার, সেই বিচার ওই আন্তর্জাতিক আদালতে করা, যে আদালতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছিলেন, রাজাকারদের খুশি করার জন্য শেখ হাসিনাকে বিচার করা, এরকম অনেক অভিযোগ রয়েছে। অনেকে বলেন শেখ হাসিনার
বিচার আলাদা আদালতে হতে পারতো, নিয়মিত আদালতে হতে পারতো, কিংবা যদি অতি উৎসাহ কাজ করতো তাহলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেত। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, যেটা শুধুমাত্র 1973 সালে যেটা গঠিত হয়েছিল, যেটা 1971 সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সেগুলোও সমালোচিত হয়েছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে তার যে মামলার রায় দেওয়া হয়েছে সেই রায় নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে, মেরিট নিয়ে প্রশ্ন তুলেছে, উকিলদের কাজ কারবার নিয়ে প্রশ্ন তুলেছে, দ্রুত গতির কাজ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। অনেক প্রশ্ন রয়েছে। এই ব্যাপারগুলো আলোচনা করলে হয়তো অনেকগুলোই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ এগুলো মনে হবে, কিন্তু আন্তর্জাতিক মহল যখন কথা বলে কোনো বিষয়ে তখন ওই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া যায় না। প্রফেসর ইউনূস তাহলে যদি চলে যেয়ে থাকেন তাহলে কি ব্যাপারটা এরকম তিনি ভাবছেন যে মানে অনেক বিষয়েই এখন একের পর এক আদালতে রিট হতে থাকবে এবং তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন? তিনি 666 কোটি টাকা কর মওকুফ করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হবে এটা নিশ্চিত। তিনি তার মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা বাতিল করে নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। তিনি মানে অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন, তার বিরুদ্ধে রিট হতে পারে। গ্রামীণ ব্যাংকের যে মালিকানা, সরকারের অংশের মালিকানা 25%, সেই 25% থেকে সরকারের মালিকানা 15% কমিয়ে মাত্র 10% করেছেন, সেই ব্যাপারে রিট হতে পারে। অনেক কিছু হতে পারে। সেই অনেক কিছু তাকে যেন এই শেষ বয়সে এসে ফেস করতে না হয় সেই কারণেই কি তিনি চলে গেলেন? যদিও আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই ছড়িয়ে পড়া এই ভিডিও, যে ভিডিওতে তড়িঘড়ি করে, ভিডিওটা আরেকবার দেখে আসুন। যেখানে আমরা দেখছি তড়িঘড়ি করে তিনি লাগেজ ঠিকঠাক করে দ্রুত হেঁটে যাচ্ছেন। নিশ্চয়ই বিমানবন্দরে কোনো একজন মানে স্টাফ হয়তো ফলো করছিলেন, তিনি ভিডিও করেছেন, ভিডিও করে এগুলো ছেড়ে দিয়েছেন। মানে যে স্টিল ছবি, সবথেকে মজার ব্যাপার যেটা স্টিল ছবি যেটা আমরা দেখছি, সেখানে মেয়েকে নিয়ে, সম্ভবত মেয়েই তিনি, আমি নিশ্চিত না, ছবিটা অনেক বেশি অস্পষ্ট। আর মানে প্যান্ট শার্ট পরে আছে মেয়েটা, সেহেতু বোঝা যাচ্ছে না তার মেয়েই কিনা, মেয়ে নাকি নাতি নাকি কে আমি নিশ্চিত নয়। কিন্তু এই যে তার নিঃসঙ্গ ছবি, তার কোনো প্রোটোকল নেই, তার সঙ্গে কোনো সফর সঙ্গী নেই, গত 1.5 বছরের যে রাজকীয় মানে ব্যাপার স্যাপার সেই ব্যাপারগুলো নেই, কয়েক ঘন্টার ব্যবধানে এই যে একা হয়ে যাওয়ার ব্যাপারগুলো, যদি এটা গত রাতের ছবি হয় তাহলে ব্যাপারটা এটাই প্রমাণ করে যে ক্ষমতার দাপট, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। এভাবেই একদিন একা হয়ে যেতে হয়, আর যেদিন একা হয়ে যায় মানুষ সেদিন তার কেউ খোঁজও রাখে না। দর্শক, আপনার কি মনে হয় যে ছড়িয়ে পড়া এই ভিডিও কিংবা ছবি এটা গত রাতের, তিনি গত রাতেই চলে গেছেন, নাকি তার নামে শেষবেলাতে এসেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? আপনার মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। 1.5 বছর পর অনির্বাচিত সরকারের হাত থেকে মুক্তি পেল বাংলাদেশ। হয়ে গেল নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সাথে হয়ে গেল মন্ত্রিপরিষদ গঠন এবং নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের পুরো মন্ত্রিপরিষদের সবচেয়ে বড় চমক হলো 1.5 বছর পর বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের অন্তর্ভুক্তি। অতীতে যেটি ঘটেনি সেটি ঘটেছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যম সহ নানা মহলে হচ্ছে আলোচনা সমালোচনা। সেসব আলোচনায় উঠে আসছে নানা ধরনের কথা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির একাধিক শীর্ষ নেতা মাত্র 9 মাস আগে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, বিদেশি নাগরিক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ করেছিলেন, তাদেরকে এখন পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেটের মিটিং নিতে হবে সিদ্ধান্ত। খলিলুর রহমানের এই নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমের একটি আলোচনা হলো মার্কিন সুপারিশে বিএনপির সাথে আগে থেকেই বনিবনা হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাবিনেটে ডক্টর খলিলুর রহমানকে রাখতে বাধ্য হয়েছেন তারেক রহমান। আবার অনেকে বলছেন এর মাধ্যমে আসলে অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের শক্তিশালী অংশটি যে বিএনপির গুপ্ত লোক ছিল সেটিরই কি ইঙ্গিত দেয় এই নিয়োগ? প্রশ্ন হলো, এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও, দলটিতে পররাষ্ট্র বা ডিপ্লোমেসি নিয়ে কাজ করেছেন এমন বেশ কয়েকজন রাজনীতিবিদ থাকা সত্ত্বেও, এমনকি তারেক রহমান চাইলে বিএনপিপন্থী অনেক এক্সপার্টকেও এ পদে নিয়োগ দিতে পারতেন, তা সত্ত্বেও কেন এমন একজনকে চেয়ারে বসানো হলো যাকে নিয়ে জনমনে সন্দেহ আছে? তাও আবার যেন তেন সন্দেহ নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আছে। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে এভাবে নজিরবিহীনভাবে রাজনৈতিক সরকারের ক্যাবিনেটে রাখাটা নিয়ে বিতর্ক হবে, সেটি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীও জানেন। তারপরও তিনি কেন রাখলেন? বিষয়টি কি 30 নভেম্বর দেশে ফিরতে না পারা নিয়ে তারেক রহমানের যে চাপের কথা বলেছিলেন সেরকম কিছু? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গতকালের ভিডিওতে আমরা জানিয়েছিলাম বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। হয়েছেও তাই। বিএনপি বলেছে বর্তমান সংবিধানে সংস্কার পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ নেননি। বিএনপির এমন সিদ্ধান্তে হয়ে গেছে এক প্রস্ত নাটক। 1 ঘন্টা আগে জামাত ও এনসিপি নেতারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল, বলেছিল বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের 11 দলীয় জোট সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না। কিন্তু
1 ঘন্টার মধ্যে দম ফুরিয়ে যায় জামাত এনসিপি। শেষমেশ তারা শপথ নিয়েছে। বিকেলে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গত বছরের 13ই মার্চ বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে করিডোর স্থাপনের আলোচনা শুরু হয়। 28 এপ্রিল সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরপর থেকে এটি নিয়ে সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হয়। গুঞ্জন উঠে খলিলুর রহমান মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে সুবিধা দিতে চান। সেনাবাহিনীর বিরোধিতা সত্ত্বেও তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। দুই পক্ষের ওই যোগাযোগ বিষয়ে এপ্রিল মাসে একটি কূটনৈতিক পত্র দিয়ে নিজেদের আপত্তির কথা জানায় মিয়ানমারের সামরিক জান্তা। এই আলোচনার আগুনে ঘি ঢেলেছিলেন খলিলুর রহমান নিজে। 6 মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান মন্তব্য করেন, সীমান্ত সুরক্ষার সঙ্গে সীমান্তের উপরে যেই থাকবে তার সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ। কে কি বললো যায় আসে না। এরপর প্রকাশ্যে জনসভায় তীর ছোড়েন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উপদেষ্টা খলিলুর রহমানকে ইঙ্গিত করে গত 17 মে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেননি। অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলেছেন, তাতে নাকি কিছু যায় আসে না। সালাউদ্দিন আহমেদ অধ্যাপক ইউনূস উদ্দেশ্যে বলেছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। পরদিন সালাউদ্দিন আহমেদের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন ডাকেন খলিলুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মন্তব্য করেন। বলেছেন, কেবল তিনি আমেরিকায় থাকছেন বলে যদি বলা হয় তিনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হবে। তাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপর গিয়েও পড়তে পারে। ওই ব্রিফিংয়ে জনাব খলিলুর রহমান তার বিরুদ্ধে ওঠা বিদেশি নাগরিকত্বের প্রমাণ চান। পরদিন মানে 22 মে খলিলুর রহমানের এই বক্তব্যে ক্ষোভ ছাড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে জনাব রিজভী আহমেদ অতি দ্রুত ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন। জনাব রিজভী তখন বলেছিলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডোরের নামে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে যাচ্ছে। তাই অতি দ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করেছে বিএনপি। ওই দিন রিজভী আহমেদ আরো বলেছেন, ডক্টর খলিলুর রহমানের অবস্থান প্রশ্নবিদ্ধ এবং দায়িত্বশীল পদে থেকে তিনি যে ধরনের ভূমিকা রাখছেন তা জাতির জন্য ঝুঁকিপূর্ণ। খলিলুর রহমানকে বিএনপির অস্বস্তি পৌঁছায় যমুনার দরবার পর্যন্ত। 24 মে যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেখানে তারা লিখিতভাবে যে দাবিগুলো জানান তার মধ্যে একটি ছিল সরকার নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। বৈঠক শেষে যমুনার সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পদত্যাগের ব্যাপারে তারা লিখিত বক্তব্য জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বাদ দেওয়ার জন্য লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু মে মাসের ওই উত্তেজনা হঠাৎ করে নাটকীয় মোড় নেয় জুন মাসে। 13 জুন অধ্যাপক ইউনূস ঢাকা থেকে উড়াল দিয়ে লন্ডনে যান তারেক রহমানের সাথে বৈঠক করতে। সেই বৈঠকের আগ পর্যন্ত খলিলুর রহমান সম্পর্কে বিএনপি নেতারা বিষোদ্গার করেছিলেন। কিন্তু ওই বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে ব্রিফ করেন খলিলুর রহমান, যে খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলেছিলেন বিএনপি নেতারা, যার বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তার সাথে লন্ডনে তারেক রহমান বেশ হাস্যজ্জ্বল ভঙ্গিতে হ্যান্ডশেক করেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকের মধ্যস্থতাকারীদের মধ্যে একজন ছিলেন খলিলুর রহমান। দুজন পশ্চিমা রাষ্ট্রদূতের সহায়তায় তিনি সে সময় বিএনপির শত্রু থেকে লন্ডনে তারেক রহমান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। তবে এরপরও অন্তর্বর্তী সরকারের আমলে গত ডিসেম্বর পর্যন্ত বিএনপি পুরোপুরি জনাব খলিলুর রহমানকে আস্থায় নিতে পারেনি। বিএনপির বিরোধিতার কারণে গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে চেয়েও পারেননি। গত বছরের ডিসেম্বরে হাদি নিহত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়, তখন একটি তথ্য ছড়িয়ে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে খলিলুর রহমানকে তার পদে বসানো হচ্ছে। এই সংক্রান্ত খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। সূত্রগুলো বলছে, সরকার তখন এই পদক্ষেপ নিতেও গিয়েছিল, কিন্তু তাতে বাদ সাধে বিএনপি ও জামাত ইসলামী। তাই খলিলুর রহমানকে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা করার সিদ্ধান্ত আর এগোয়নি। প্রশ্ন হলো, ডিসেম্বরে যে খলিলুর রহমানকে নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেই খলিলুর রহমানকে মাত্র 2 মাসের ব্যবধানে বিএনপি কেন হাই ভোল্টেজ মন্ত্রণালয়ের দায়িত্ব দিল? সূত্রগুলো বলছে, গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ওয়াশিংটন, দোহা, দুবাই, দিল্লি ও ঢাকাতে খলিলুর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকের সাফল্য হিসেবে খলিলুর রহমান তারেক রহমানের ক্যাবিনেটে জায়গা করে নিয়েছেন। আবার ইউনূস সরকার বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হিসেবে রেখে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তিটি।
এই চুক্তিটি করতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন খলিলুর রহমান। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন মার্কিন ডিপ স্টেটের চাহিদা মতো নতুন সরকারকে খলিলুর রহমানকে জায়গা দিতে হয়েছে। জনশ্রুতি আছে দীর্ঘদিন আমেরিকা থাকার কারণে খলিলুর রহমান মার্কিন লবির লোক। আবার খলিলুর রহমান ভারতের অজিত দোভালের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অধ্যাপক ইউনূসের শাসনামলে। বিশেষ করে খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে যোগ দিতে নির্ধারিত সময়ের একদিন আগে 8 নভেম্বর দিল্লি গিয়েছেন। এমনকি 2024 সালে ব্যাংককে যখন অধ্যাপক ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, সেখানেও অজিত দোভালের সাথে খলিলুর রহমানকে বৈঠক করতে দেখা গেছে। আবার বিএনপি নেতারা প্রকাশ্যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব থাকার অভিযোগ করেছেন। মন্ত্রী হিসেবে শপথ নিলে সংবিধান রক্ষার শপথ নিতে হয়। বিএনপি নেতাদের মধ্যে যারা এমন প্রকাশ্যে করা অভিযোগ করেছিলেন তাদের কাল থেকে পাশাপাশি চেয়ারে বসে ক্যাবিনেট মিটিং করতে হবে। অবশ্য গত বছরের 21 মে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক, যদিও দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমেরিকা থাকেন। কিন্তু পদত্যাগের আগে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার সম্পদের হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে তার বেশি সম্পদ আছে। সেটার পরিমাণ 46,35,850 ইউএস ডলার। একজন নাগরিক ছাড়া এত বিপুল পরিমাণ সম্পদ থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবার অনেকে মনে করছেন অতীতে অন্তর্বর্তী হোক কিংবা তত্ত্বাবধায়ক কোন সরকারের কোন উপদেষ্টা পরবর্তী রাজনৈতিক সরকারের মন্ত্রী কিংবা অন্য কোনো দায়িত্বে যোগ দেয়নি, কারণ বিষয়টির সাথে নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রশ্ন জড়িত। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখাকে বিএনপির ইলেকশনের ইঞ্জিনিয়ারিং এর কাজ করার ফলাফল হিসেবে মন্তব্য করেছেন। 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপির সরকার অংশ হন তাহলে কিন্তু প্রশ্ন আসবে যে আগের অন্তর্বর্তী সরকারে তিনি ওই দলের হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে কারচুপি হয়েছে বা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা প্রমাণিত হয়েছে তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদ ইসলাম আরো বলেন, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করার কারণ ছিল নিরপেক্ষতা। তখন কিন্তু ব্লেম দেওয়া হয়েছিল, এরপর ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। বিএনপির একাধিক সূত্র বলছে এমন ব্লেম বা অভিযোগ যে আসবে সেটি তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতেন। এমন না যে বিএনপির মতো বড় একটি দলে পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞ লোক নেই। তেমন হলে বিএনপিপন্থী কোনো সাবেক ডিপ্লোম্যাটকে টেকনোক্রেট মিনিস্টার করা যেত। তাহলে কেন তারেক রহমান খলিলুর রহমানকে টেকনোক্রেট মিনিস্টার করলেন সে প্রশ্নের উত্তরে মুখ খুলতে চান না বিএনপির কেউই। তবে বুঝিয়ে দিয়েছেন এমন কিছু চাপ আছে যেটি প্রকাশ্যে বলা সম্ভব নয়। বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমান যখন দেশে আসলেন না তখন তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান তখন লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমার রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির সিনিয়র নেতা বলেছেন, তখন যেমন চাপ ছিল যে কারণে সবকিছু তারেক রহমান খোলাসা করতে পারেননি, সরকার গঠনেও অনেক চাপ আছে। যদি সত্যি সে চাপ থাকে তাহলে 2/3 আসনে জয়ী হওয়া শক্তিশালী বিএনপিকে কতটা ভোগায় সামনের দিনগুলোতে সেটাই দেখার বিষয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী। রাষ্ট্র পরিচালনা খুবই ভেজাইল একটা কাজ হয়। বিএনপির আজকে সরকার গঠন হয়েছে, শপথ নিয়েছে, মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রতিমন্ত্রী সভাও গঠিত হয়ে গেছে। তো সবকিছু মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, কিন্তু দলটির যারা মূল কর্তা বা হর্তাকর্তা ব্যক্তি, বিশেষ করে জনাব তারেক রহমান থেকে শুরু করে সরকার পরিচালনায় যাদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে এই দলটির, তাদের কাঁধে কি পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে গেছে এই ডক্টর ইউনূস সরকার। শেখ বশির সাহেব সম্ভবত আকিজ গ্রুপের কর্ণধার, তিনি একবার বলছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে বিদেশ থেকে প্রায় ২১ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এটা নিশ্চয় আপনারা অনেকেই দেখেছেন। এর আগে আওয়ামী লীগ সরকার থাকতে এই ঋণের পরিমাণ ছিল আরো ২ লক্ষ কোটি, অর্থাৎ সব মিলিয়ে ২৩ লক্ষ কোটি টাকা ঋণ চাপাই গেছেন পরবর্তী সরকারের কাঁধে। যেহেতু বিএনপি এখন সরকার গঠন করেছে, ঠিক প্রথম দিনই এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বৈদেশিক ঋণ পরিশোধ, নতুন করে ডেভেলপমেন্ট কার্যক্রম, ইকোনমিকে ব্যালেন্স করা, ডলারের রেটকে ব্যালেন্স রাখা, প্রবৃদ্ধির মাত্রা অর্জন করা, এরকম অনেক কিছু হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সামনে এসেছে। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে নিজের কাঁধের বোঝা ডক্টর ইউনূস তারেক জিয়ার কাঁধে চাপিয়ে দিয়ে গেছেন। আর আগামী 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে শেষ হয়ে গেছে। দায়িত্ব গ্রহণের সময় বিএনপি সরকারের কাঁধে 23 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছে। পাশাপাশি 2025 সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণের প্রবৃদ্ধি ছিল 32% বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ দাঁড়ায় 22,50,904 কোটি টাকা। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের সময়ে সরকার শুধুমাত্র ব্যাংকিং উৎস থেকেই 61,148 কোটি টাকা নিয়েছে। এখন আসলে এই 1.5 বছরে দেশে কি উন্নতি হয়েছে, কি ডেভেলপমেন্ট হয়েছে, কি সংস্কার হয়েছে,
আমি আসলে জানি না। তবে অনেক জায়গায় রাস্তাঘাট, যেমন আমার কুমিল্লা 5 এখানে বুড়িচুং ব্রাউনপাড়া যে রোড আছে, এই রোডটাতে উন্নয়নের কাজ হয়েছে। কাজ হয় না একদম তা না, তবে যেই টাকাটা টোটালি এখানে আসলো সেই পরিমাণ টাকার কাজ হয়েছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। দর্শক, এই সময়ে 107 কোটি 40 লাখ ডলারের নেট বৈদেশিক ঋণ আমরা গ্রহণ করেছি। প্রতি ডলার 122 টাকা ধরে এর পরিমাণ ছিল 13,103 কোটি টাকা। সেই হিসাবে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে সরকার দেশি বিদেশি উৎস থেকে 74,251 কোটি টাকা ঋণ নিয়েছে। সব মিলিয়ে গত 1.5 বছরে আপনার সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকা। আমরা যারা ভাবতেছি যে বিএনপি সরকার আসার সাথে সাথে একদম সবকিছু জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে সুপার ম্যাজিক দিয়ে তিনি সব সমাধান করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব না। কেন? কারণ এই সরকারকে প্রথম যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, যেগুলো বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। আপনি বিশ্বব্যাংক থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। আপনি আকু থেকে টাকা আনবেন, আপনাকে পরিশোধ করতে হবে। যেই দেশগুলোর সাথে বড় বড় মেগা প্রজেক্টগুলো কানেক্ট ছিল, অথবা ডক্টর ইউনূস সরকার বা তার যে উপদেষ্টারা যারা দেশ থেকে এখন পালানো শুরু করছে, এই যে টাকা আনছে, আইনা কত টাকা ব্যয় করছে বা কত টাকা কি হয়েছে, সেটা হয়তো আস্তে ধীরে বের হওয়া শুরু হবে। তবে অনেক উপদেষ্টাদের পলায়নে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, ভেতরে কি কোনো অন্য ধান্দা ছিল? হয়তো কিছু না কিছু ছিল। এখন যখন সরকার গঠনের আগেই 2-1 ভেঙে গেছেন ডক্টর ইউনূসের কাছের লোক, তখন মানুষের মধ্যে তো প্রশ্ন আসে, 23 লক্ষ কোটি টাকা ভাই কোথায় খরচ করছেন, এটার হিসাবটা কিন্তু আপনাদের দিয়ে যেতে হবে। বাংলাদেশের জনগণ জানতে চায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।